গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। চট্টগ্রামের দেওয়ান বাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতে এই প্রশ্ন বলছে আওয়ামী লীগ। পাবনায় বৈদ্যুতিক সরঞ্জামবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 3, দেশের বিভিন্ন স্থানে আরো 4 জনের মৃত্যু। এবং স্রোতের তোড়ে ধস নেমেছে রাজশাহী শহরের প্রতিরক্ষা বাঁধে, হুমকির মুখে মহানগরী। মোকাবেলায় প্রকল্প নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি সজল মিত্র রিচার্ড। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে আগুন দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। গতরাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে বিদ্যালয়টির অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। প্রিয় স্কুলের ধ্বংসাবশেষের সামনে শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে কুন্দেরপাড়া চরের আকাশ বাতাস। গতকাল বৃহস্পতিবার দিনভর নেচে গিয়ে আনন্দ উল্লাস করে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা, কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্কুলের বই, সার্টিফিকেট, আসবাবপত্র আর অবকাঠামো। অনিশ্চিত হয়ে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন। আমাদের শহরের মধ্যে অনেকগুলো এলাকা মিলে একটা হাই স্কুল, কিন্তু এই হাই স্কুল এখন পুড়ে গেল। কি আমাদের স্কুলটা এভাবে পোড়া দিল, আর এখন আমাদের দাবি যে আমাদের স্কুলটা পোড়া দিতে। এই চরের মধ্যে একটা ছাত্র পাওয়া যাইত না, এই যে এখন প্রতিটা ঘরে ঘরে ছাত্র। এই স্কুল যদি না থাকতো তাহলে আমাদের সম্ভব হইতো না। আমরা উচ্চ শিক্ষিত হতে চাই, কেন আমাদের স্কুলটা পুড়ে দিল, তাদের আমরা ন্যায্য বিচার চাই। কামারজানি ইউনিয়নের চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আলোকবর্তিকা হয়ে পিছিয়ে পড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছিল। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার আলোকে যারা ভয় পায় তাদের পক্ষেই এমন তাণ্ডব সম্ভব। শিক্ষা চলো বিকশিত হোক, প্রসার লাভ করুক, যারা চায় না এইরকম একটা গোষ্ঠী এইটা যে করছে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এই চরের শিক্ষাকে তারা নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে, এটাই আমি মনে করি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেপ্তার ও শিগগিরই বিদ্যালয়টি চালু করার আশ্বাস দেন। এই অপরাধের সাথে জড়িত আমরা চাই খুব দ্রুত গতিতে তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। কোনো ব্যক্তি বা কোন গোষ্ঠীর স্বার্থহানি হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে, সম্পূর্ণ সময়ে বের করবো এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। 2003 সালে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র কুন্দেরপাড়া চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টিতে চরাঞ্চলের 600 ছেলে মেয়ে পড়াশোনা করে। হিদায়াতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের দেওয়ান বাজারে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণই এই দুর্ঘটনার কারণ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর 5:30টার দিকে বাকুলিয়া ডিসি রোড এলাকায় নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপর ভবনের 3য় এবং 4র্থ তলায় আগুনও ধরে যায়। এ ঘটনায় 2 ভাই বোন ও দাদি সহ 4 জন দগ্ধ হন। বিস্ফোরণের ফলে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে যায় এবং পার্শ্ববর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়। দেখলাম যে 3 তলার দিকে আগুন করতেছে। 3 তলা 4 তলা পর্যন্ত যে জানালাগুলো আছে, ওই জানালাগুলোর মধ্যেও দেখতেছি ভেঙে গেছে, অটোমেটিকলি ভেঙে গেছে। এই বেডরুমে ছিল আমাদের মামা মামি ছিল, ওনারা আহত হয়, মামার হাত পুড়ে যায়, পাশে আগুন ছড়ায় যায়। ধোঁয়া আর আগুনের ঝিলি, রুম পুরো অন্ধকার হয়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 4 জনের মধ্যে ইফতি এবং তার দাদি সমুদা খাতুনের শরীরের শতভাগই পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 2 জনের অবস্থা হচ্ছে 100% বার্ন, আর একজন হচ্ছে 25% এই মুহূর্তে আছে, কিন্তু আরো বাড়তে পারে ওনার। মূলত জেলার আনোয়ারা উপজেলার রায়পুরা গ্রামের মাদ্রাসা আরাবিয়া খায়রিয়া অরফানেজের অঙ্গ প্রতিষ্ঠান ছিল 6 তলা এই মাদ্রাসা ভবনটি। এ অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। আমরা সত্যটা জানতে যাচ্ছি এবং কাউকে যেন হেনস্থ করতে না হয়, এটা হেনস্থ হতে না হয়, আমাদের পক্ষে হোক, ভাড়াটি হোক বা অন্য কেউ হোক। এই গ্যাসের এক্সপ্লোশন থেকে এটা ঘটছে, আদার্স কোনো আলামত আমাদের কাছে এখনো নাই। তথাপিও আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের অন্যান্য টিমগুলো, এক্সপার্টাইজ টিমগুলো দিয়ে আমরা সবগুলো পরীক্ষা করাবো। মোতালেব নামে এক প্রবাসী 3য় তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন, তবে এই ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী বাসায় ছিলেন না। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নিজ এলাকা গোপালগঞ্জে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর ভ্যানে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুক্রবার বেলা 2:45টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ নামের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এই ছবি প্রকাশিত হয়। যে পোস্টটির ক্যাপশনে লেখা হয়, রিকশা ভ্যানে চেপে নাতনিদের নিজের এলাকা দেখাচ্ছেন শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী। ছবিতে প্রধানমন্ত্রীর কোলে এক নাতি, পাশে শেখ রেহানার ছেলে মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি। প্রকাশের পরপরই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এছাড়া ছবিটি প্রকাশিত হয় বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমেও। আগামী নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দলীয় ও অনুগত ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বিএনপির। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গঠিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন, এমনটা আশা করা বাতুলতা। আমরা এই ঘটনার মাধ্যমে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার সরকারি ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপি বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগের এক কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি, বিতে বাংলাদেশ, এনে নালিশ, পিতে পার্টি। এখন ঘরে বসে বসে নালিশ, শুধু প্রেস ব্রিফিং। আরে 596 জনের কমিটি, জাম্বোদের এক কমিটি, এই কমিটির লোকগুলো রাস্তা নামুক না, সাহস করে, তারপরে বুঝবো আন্দোলন আন্দোলন করতেছে। কবে আন্দোলন, কখন আন্দোলন? বারে বারে ডাক দেয় আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্চ কমিটির মাধ্যমে যে নাম পাবেন তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সদস্যদের তিনি নিয়োগ দেবেন। এ নিয়ে অনেক কথা বলেছেন। বিএনপির নেতাদেরকে আহ্বান জানাবো, বিভ্রান্তি ছড়াবেন না, কোনো লাভ হবে না। আপনাদের বিভ্রান্তি, আপনাদের সমস্ত কিছু ধরা পড়ে গেছে জনগণের কাছে। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীতে হাসপাতাল থেকে চুরি হওয়ার 8 দিন পর এক নবজাতককে উদ্ধার, আটক এক। স্রোতের তোড়ে ভাঙছে নদীর কিনারা, ধস নেমেছে রাজশাহী শহরের প্রতিরক্ষা বাঁধে। উজান থেকে নেমে আসা পদ্মা নদী ভাঙতে ভাঙতে ঘেঁষে এসেছে মূল শহরের পাশে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও উজানে বিভিন্ন বাঁধ দুর্বল হওয়ায় নদীর দিক পরিবর্তনের ফল এটি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, শহর তীরকে ঘিরে সংস্কার, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং নদী ড্রেজিং করা হবে। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বর্ষায় ভারত ফারাক্কা বাঁধের অধিকাংশ গেট খুলে দিলে রাজশাহী শহরের পাশ ঘেঁষে বিপদসীমার মাত্র 1.26 মিলিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। কুণ্ডুলি পাকিয়ে তীব্র স্রোত আঘাত হানে 23 বছরের পুরনো শহর প্রতিরক্ষা তীরে। এতে বিপজ্জনক হয়ে ওঠে 7 বছর ধরে সংস্কার অভাবে থাকা শহর রক্ষা বাঁধ। ফাটল ধরে নদীর টি বাঁধে, ভাঙন দেখা দেয় শহর তীরের পাচানি, জিয়ানগর, বুলনপুর, সোনাইকান্দি সহ 7টি স্থানে। নদী দূরে ছিল, আস্তে 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 শহরের দিকে আপনার ঢুকে যাচ্ছে। এটা ভাঙতে তো সময় লাগলো, মেন বাম তো ভাঙতে সময় লাগবে না, তখন শহর কি করে রক্ষা করবে? ছেলে পেলে নিয়ে ঘুমিয়ে থাকতে খুব ভয় লাগে, কখন এসে ঢুসে ভেঙে যাবে। গেল 1 দশকে উজান থেকে নদী ভেঙে শহরের দিকে এসেছে প্রায় 600 মিটার। নদীর প্রবাহ এবং সে নদীর প্রবাহের সাথে সে সিল্টের পরিমাণ কত, এবং সাধারণত এরা প্রথমত ভাঙার চেষ্টা করে যেদিকে সফ। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, নদী ড্রেজিং ও 286 কোটি টাকার নতুন প্রকল্প বাস্তবায়ন হবে এবছরই। আমাদের নিউ কনসেপ্টে আছে যে আমরা শুধু রিবেটমেন্ট করেই এখন আমরা ক্ষান্ত হচ্ছি না, আমরা রিভার ম্যানেজমেন্টে যাচ্ছি, রিভারকে ম্যানেজ করার জন্য। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 445 কোটি 28 লাখ টাকার প্রকল্পে পদ্মা নদীর শহরাংশ সহ চারঘাট ও বাঘা এলাকায় তীর প্রতিরক্ষা ও নদী ড্রেজিং বাস্তবায়ন করা হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে 3 জন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 21 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পাবনা যাচ্ছিল ট্রাকটি। সুজানগরের চরগোবিন্দপুর বাজারের কাছে পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক আরিফ সহ 3 জন নিহত হন। খবর পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী, বাবা ও ছেলে নিহত হন। আহত 20 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঝিনাইদহে ট্রাক চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এছাড়া চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়। রাজশাহীতে চুরি হওয়ার 8 দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে নগরীর টিকাপাড়া এলাকায় একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত 19শে জানুয়ারি রাজশাহীর আরবান প্রাইমারি হেলথ কমপ্লেক্স থেকে এক নবজাতক চুরি হয়। ওই ঘটনায় শাহ মখদুম থানায় একটি মামলা করেন ভুক্তভোগী পরিবার। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আজ সকালে টিকাপাড়া বাসার রোডের একটি বাড়ি থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করে পুলিশ। এ সময় শিশু চুরিতে জড়িত থাকার অভিযোগে বাড়ির গৃহকর্ত্রী শাহিন আক্তার শুভ্রাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শুভ্রা নিয়মিত হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমি দোতলায় ছিলাম, ওই মহিলাকে দেখলাম রিক্সায় চড়ে নিচে আসলো। সে ওই আরবানের কার্ড দেখে একটা রোগীকে বেছে নেয় এবং সে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে শুনে তার ছেলে বাচ্চা হবে কিনা, তার একটা ছেলে বাচ্চা দরকার ছিল। যে মহিলাটা তাকে নিয়ে এসেছে তাকে আমরা পেয়েছি, মূলত বাচ্চাটা তার কাছেই ছিল, সে তার নিজের বাচ্চা বলে দাবি করছিল। তো আমরা সেই ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যাচ্ছি, এখানে আরো একটু যাচাই বাছাই করে আমরা হয়তো প্রকৃত যে মা তার হেফাজত আমরা এই করে দেব। চাঁদপুরে আনোয়ার নামে এক পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে শাহরাস্তি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে উপজেলার বানিয়াচো গ্রামে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন আনোয়ার উল্লাহ নামে ওই ব্যক্তি। সকালে তার নিজের চেম্বারের সামনেই লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত না হওয়া গেলেও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আনোয়ারুল্লাহ 1991 সালে নাওরা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য সহকারী পদ থেকে অবসর নেন। এরপর থেকেই তিনি এলাকায় রোগীদের সেবা দিয়ে আসছিলেন। আমার কোনো শত্রু নেই, আমরা বিচার চাই সরকারের কাছে। ওনাকে অনেক বড় ডাক্তার, ভালো জানে ওনাকে। যারা হত্যা করেছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা চেষ্টা করছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার জন্য মামলা তদন্ত অব্যাহত আছে। বাংলার সময় আরো থাকছে। শীতের শেষ প্রান্তে এসে অপূর্ব রূপে সেজেছে রাঙামাটির পর্যটন স্পট সাজেক ভ্যালি। পাহাড় মেঘে লুকোচুরি খেলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দিন দিন বাড়ছে পর্যটকদের ভিড়। দক্ষিণাঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে রামপাল বিরোধী আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশের বাধা দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রামপালে যে আমরা বিদ্যুৎ কেন্দ্র করছি, টেকনোলজির দিক দিয়ে কোনো মতেই এটা পরিবেশকে বিরূপ প্রভাবে ফেলবে না। ওনারা যে আন্দোলন করছেন, যেভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা উচিত হয় না। মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্টের 10,000 মেগাওয়াটের আমরা বিদ্যুৎ প্রকল্প করছি, তাহলে তো কক্সবাজার ধ্বংস হয়ে যাওয়ার কথা যদি সেখান থেকে দূষণ হয়। সেটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন না। সুতরাং এটা আমার কাছে মনে হয় কোথাও একটা পরিকল্পিতভাবে তারা এই জিনিসটা করতে যাচ্ছেন, যাতে দক্ষিণাঞ্চলে। নাটোরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 11টি বসতঘর। আগুনে পুড়ে মারা গেছে 4টি গবাদি পশু। ভোরে নলডাঙ্গা উপজেলার জামতৈল এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। স্থানীয়রা জানান, ভোরে একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশেপাশের অন্তত 5টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, টিন ও চাল বিতরণ করেন। গাজীপুরের তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে টিনের চালা ভেঙে 20 জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ইজতেমা শেষ হওয়ার পর চিল্লার প্রস্তুতি নিতে মুসল্লিরা ময়দানে অবস্থান করছিলেন। তবে জুমার নামাজের পর ইজতেমা ময়দানের এক প্রান্তের টিনের চালা হঠাৎ করে ধসে পড়ে। এতে অন্তত 20 জন মুসল্লি আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে কাজ করার সময় তার চোখে টর্চ লাইট ধরে 2 জন ব্যক্তি। এ নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তাকে মারধর করে অভিযুক্ত ওই 2 পুলিশ সদস্য। এদের মধ্যে একজন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার এসআই বলে জানা গেছে। পরে পরিবারের লোকজন আব্দুল মালেককে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মধ্যে কি খুঁড়া, তুই আমার মারছি কেন? পরে ফাঁকায় নিয়ে করতে, দেখ তোর কোন বাপ, তুই চিনিস না? তখন ওই যে আপনার বাসের চট আছিল, আমল তখন ভাই সাথে একজন ছিল, এসা নাকি বলে, এটা চেপে ধরে গেছে আর উনি ঠেকাচ্ছে। তাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার ক্ষমা করে দিই। যে পুলিশ স্টাফগুলা যে মারছে, যে 2 জন, তো তাদের জানি বিচার হয়। সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে প্রস্তুতি সনাতন ধর্মাবলম্বীদের। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এখন চলছে প্রতিমাগুলোতে রং তুলি দিয়ে সাজানোর কাজ। প্রতিমা শিল্পীদের পাশাপাশি বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীকে সাজাতে মণ্ডপগুলোতে কাজ করছেন শিক্ষার্থীরাও। ময়মনসিংহে কাচারীঘাট এলাকায় চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন।
পঞ্চম দিন এবং প্রথম শুক্রবার হওয়ার কারণে আসলে আজকে ময়মনসিংহের যে বাণিজ্য মেলা সেখানে প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা দুপুর থেকে অবস্থান করছি এখানে, বিশেষ করে দুপুর 2টার পর থেকে এই বাণিজ্য মেলায় ব্যাপক হারে মানুষজন আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে সন্ধ্যা অতিক্রম হয়েছে কিছুক্ষণ আগে। সন্ধ্যার পরেও আসলে মানুষের ভিড়ের কোনো কমতি নেই, প্রচুর মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যারা আসছেন বাণিজ্য মেলা দেখার জন্য এবং এখানে ভিড় করছেন। বিভিন্ন যে স্টল রয়েছে বিভিন্ন পণ্যের, সেই স্টলগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের পছন্দ মতো সামগ্রী ক্রয় করার চেষ্টা করছেন। এখানে আমরা যদি একটু কথা বলি আমরা এখানে যারা আছে বাণিজ্য মেলায় যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা আয়োজক তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে মোট মেলায় 60টি স্টল রয়েছে এবং 60টি স্টল রয়েছে এবং 8টি প্যাভিলিয়ন রয়েছে। এই প্যাভিলিয়নগুলোতে বড় বড় যে সমস্ত হস্তশিল্প সামগ্রী, পোশাক সামগ্রী সহ বিভিন্ন যে হস্তশিল্প সামগ্রী রয়েছে, বিভিন্ন গৃহস্থালী সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য এবং যে গৃহস্থালী পণ্য রয়েছে সেই সব পণ্য সাজিয়ে বসেছেন তারা এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকে মেলার পঞ্চম দিন, প্রথম দিকে বেচা বিক্রি তেমন না হলেও এখন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং যারা এখানে স্টল নিয়ে এসেছেন তারাও জানিয়েছেন যে বেচা বিক্রি ভালো হচ্ছে এবং যারা ক্রেতা আসছেন তারাও এই মেলার কারণে আসলে তাদের পছন্দের যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো তারা এখানে কিনতে পারছেন এবং তুলনামূলকভাবে দামের বিষয়টি অনেক কম রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে অন্যান্য বাহিরে যে সমস্ত সামগ্রীর যে দাম সেই মেলায় দাম কিছুটা কম এবং বিক্রেতারাও বলছেন যে এই মেলার কারণে আসলে তারা যে পণ্য সামগ্রীর দাম কিছুটা কমিয়ে দিয়েছেন, যার কারণে এখানে বেচাকেনা বেশ ভালো হচ্ছে এবং সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে জানিয়েছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। তো এই ছিল আসলে আমার কাছে শিল্প বাণিজ্য মেলার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, ময়মনসিংহের কাটারিঘাট এলাকা থেকে মাসব্যাপী আয়োজিত শিল্প বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। শীতের একেবারে শেষ প্রান্তে এসে অপরূপ সাজে সেজেছে প্রকৃতির রানী রাঙামাটির সাজেক ভ্যালি। শীতের তীব্রতা ক্রমে কমে আসছে, এর সঙ্গে কুয়াশা কাটতে থাকায় এখন পাহাড়ের চূড়ায় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। মেঘের আড়ালে সাজেকের পাহাড়ে সূর্যোদয় ও সূর্যাস্ত যেন এক স্বর্গীয় রূপ। সাজেক ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অপরূপ সাজে যেন সেজেছে সাজেক ভ্যালি। এখানকার মেঘের ভেলা দেখে মুগ্ধ পর্যটকরা। খুব ভোরে যখন পূর্ব আকাশে সূর্য ওঠে তখন মেঘের ভেলা একেবারে নিচে নেমে আসে, আর পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো মেঘকে যে কেউ সাগর ভেবে ভুল করতে বাধ্য। দুপুরের আগে সূর্য মধ্য আকাশে না যাওয়া পর্যন্ত সাজেকের যে কোনো স্থান থেকে উপভোগ করা যাবে নয়নাভিরাম এই দৃশ্য। আমি আসলাম সুদূর আমেরিকা থেকে শুধুমাত্র সাজেক দেখার জন্য। আকাশে একটা সুন্দর একটা ভাব দেখলাম, খুব ভালো লাগলো। খুব অসাধারণ অনুভূতি, এত সুন্দর জায়গা আমাদের দেশে আছে আমি আসলে আগে না আসলে কখনোই বুঝতে পারতাম না। শুধু সকালে সূর্যোদয় কেন, বিকেলে যখন পশ্চিম আকাশে অস্তগামী সূর্য লাল গোলাকৃতি রূপ নেয় তার দৃশ্য কম কিসের। সাগরের তীরে গেলেই সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা যায় তা কিন্তু নয়, সাজেকের যে কোনো পাহাড় থেকেও এই দৃশ্য দেখা সম্ভব। আর এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছে সাজেক ভ্যালিতে। ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে আসছি, খুবই মজা করছি। পাহাড়ের নিচ থেকে যখন আমরা মেঘ দেখি তখন আকাশের উপরে দেখি, আর এখন আমরা মেঘ দেখতেছি, আমরা উপরে মেঘ নিচে। আমরা শুধু শুধুই বিদেশে যাই আমার মনে হয়, আমাদের নিজেদের দেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের অনেক জায়গা আছে। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটির বাগাছড়ি উপজেলা হলো যাতায়াত সুবিধার্থে পর্যটকদের খাগড়াছড়ির দিঘিনালা সড়ককে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি সদর থেকে প্রায় 65 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় খোলা জিপ কিংবা চাঁদের গাড়িতে চড়ে। প্রকৃতির রানী সাজেক দেখার মতো কি আছে বললে ভুল হবে, বলতে হবে কি নেই এখানে। উঁচু নিচু পাহাড়ি পথ, সে সাথে সুউচ্চ পাহাড়। একটু কষ্ট করে সে পাহাড়ে উঠলে হারিয়ে যাবেন মেঘের রাজ্যে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। চট্টগ্রামের দেওয়ান বাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক।
অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি করেছে সরকার। অভিযোগ বিএনপির বিতর্ক সৃষ্টি করতেই এই প্রশ্ন, বলছে আওয়ামী লীগ। পাবনায় বৈদ্যুতিক সরঞ্জামবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 3। দেশের বিভিন্ন স্থানে আরো 5 জনের মৃত্যু। এবং স্রোতের তোড়ে ধস নেমেছে রাজশাহী শহরের প্রতিরক্ষা বাঁধে, হুমকির মুখে মহানগরী। মোকাবেলায় প্রকল্প নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।